কেমন আছো প্রিয় ছাত্রছাত্রীরা? অনেকদিন বাদে তোমাদের সাথে আবার দেখা হলো। আজকে আমরা আমাদের সেই পুরনো বিষয় আবার নতুন করে নিয়ে এসেছি। আজকে আমাদের বিষয় হচ্ছে সারাংশ রচনা। তো সারাংশ রচনার আমরা মূল নিয়মগুলো জানি। ইংলিশে যেটাকে প্রেসি বলে, বাংলাদেশে সেটাকেই সারাংশ বলা হয়। তো সারাংশ রচনার মূল নিয়ম হচ্ছে কি, যা টেক্সটটা থাকবে সেটার 1/3 আমাদের লিখতে হবে। তো আজকে আমি তোমাদের জন্য দু একটা টেক্সট এনেছি। আমি একটু বোঝাবো কি করে লিখতে হবে, কিভাবে সেটাকে আমরা ছোট করব, এবং তার সাথে সাথে আমরা উত্তরগুলোকেও রেখেছি। বারবারই মনে রেখো যে WBCS এর জন্য আমরা যখন প্রিপারেশন নিচ্ছি, তখন আমাদের ভাবনাটা কিন্তু একদম স্পষ্ট হওয়া দরকার যে কোনটা কতটা আমাকে স্ট্রেস দিতে হবে। তো আমি আগেও তোমাদের বলেছি, আবারও বলি, 5টা যে টপিক আমাদের WBCS এর মেনে বাংলাতে আসে, তার মধ্যে সারাংশটা কিন্তু সবচেয়ে কঠিন আসে। তাই সেই সূত্রে সকলের কিন্তু অভ্যেস করাটা, ভালোভাবে অভ্যেস করাটা ভীষণই প্রয়োজন। আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আজকের আমাদের বিষয় হচ্ছে সারাংশ রচনা। প্রথম সারাংশ: একদিকে প্রত্যেকের স্বাতন্ত্র্যের স্ফূর্তি এবং অন্যদিকে সমগ্রের সহিত সামঞ্জস্য, এই দুই নীতি একসঙ্গে কাজ করিতেছে। অহংকার এবং প্রেম বিকর্ষণ এবং আকর্ষণ সৃষ্টিকে একসঙ্গে গড়িয়া তুলিতেছে। স্বাতন্ত্র্য পূর্ণতা লাভ করিব এবং মিলনেও নিজেকে পূর্ণভাবে সমর্পণ করিব, ইহা হইলেই মানুষের সার্থকতা ঘটে। অর্জন করিয়া আমার পুষ্টি হইবে এবং বর্জন করিয়া আনন্দ হইবে, জগতের মধ্যে এই দুই বিপরীত নীতির মিলন দেখা যাইতেছে। ফলত নিজেকে যদি পূর্ণ করিয়া না সঞ্চিত করি, তবে নিজেকে পূর্ণরূপে দান করিব কি করিয়া? সে কতটুকু দান হইবে? যত বড় অহংকার তাহা বিসর্জন করিয়া তত বড় প্রেম। আমরা যদি স্পেসিফিকেশনে যাই, প্রথম যে বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে, দ্যাট ইজ, এটা পুরোটা সাধু বাংলায় রয়েছে। তাহলে এটাকে আমাদের প্রথমেই করতে হবে কি, চলিত বাংলায় করতে হবে। চলিত বাংলায় করতে হবে, বলার অপেক্ষা রাখে না। আমরা যদি চলিত বাংলায় না করে যা আছে তাই দিয়ে করি, তাহলে কিন্তু সেটা গুরু চণ্ডাল দোষে দুষ্ট হবে। তো সেই জায়গাটা একটু সতর্ক রাখবো। একদিকে প্রত্যেকের স্বাতন্ত্র্যের স্ফূর্তি, অন্যদিকে সমগ্রের সহিত সামঞ্জস্য। লেখক বলতে চাইছেন যে একদিকে আমরা ইন্ডিভিজুয়ালিটিটাকে জোর দিচ্ছি, আর অন্যদিকে হচ্ছে কি, সমগ্রের সহিত সামঞ্জস্য, অর্থাৎ সকলকে নিয়ে চলার একটা মানসিকতার প্রসঙ্গ আসছে। এই দুই নীতি একসঙ্গে কাজ করিতেছে, অর্থাৎ সাইমালটেনিয়াসলি বা পাশাপাশি সমান্তরালভাবে এই দুই নীতি যদি আমরা একসাথে কাজ না করাই, তাহলে আমাদের নিজস্ব যে স্বকীয়তার প্রসঙ্গ আসে, সেটা কিন্তু সঠিক অর্থে প্রতিষ্ঠা পায় না। অহংকার এবং প্রেম বিকর্ষণ এবং আকর্ষণ, তার মানে এটা আমরা কম্বিনেশন তৈরি করব। অহংকারের সাথে আমরা বিকর্ষণ আনবো, প্রেমের সাথে আমরা আকর্ষণ আনবো। অহংকার এবং প্রেম বিকর্ষণ এবং আকর্ষণ সৃষ্টিকে একসঙ্গে গড়িয়া তুলিতেছে। অর্থাৎ যে মুহূর্তে মানুষের মধ্যে অহংবোধ, অহম, এটা চলে আসবে, সেই মুহূর্তে সে দূরে চলে যাবে সাধারণ মানুষের কাছে, সমষ্টির থেকে। কিন্তু যে মুহূর্তে তার মধ্যে প্রেম আসবে, সেই মুহূর্তে তার আকর্ষণ করার বা আকর্ষিত হওয়ার একটা প্রবণতা তৈরি হবে। স্বাতন্ত্র্য পূর্ণতা লাভ করিব এবং মিলনেও নিজেকে পূর্ণভাবে সমর্পণ করিব, ইহা হইলেই মানুষের সার্থকতা ঘটে। অর্থাৎ যখন আমি একা থাকবো, তখন যেমন আমার স্বকীয়তা বজায় থাকবে, আমি যখন সকলের সাথে থাকবো, তখনও কিন্তু আমি নিজেকে সমানভাবে তুলে ধরতে সক্ষম হব। অর্জন করিয়া আমার পুষ্টি হইবে এবং বর্জন করিয়া আনন্দ হইবে, জগতের মধ্যে এই দুই বিপরীত নীতির মিলন দেখা যাইতেছে। অর্জন করিয়া আমার পুষ্টি হইবে এবং বর্জন করিয়া আনন্দ হইবে। খুব সোজা করে বলতে গেলে, অর্জন করে পুষ্টি হবে মানে কি, আমরা কোনো একটা নতুন তথ্য আমাদের মধ্যে নিলাম, আত্মীকরণ করলাম, এবং সেটা আমি সকলের সম্মুখে তুলে ধরলাম। এই যে একটা প্রসিডিওর, এই যে একটা সিস্টেম, এটাকে যদি আমরা প্রশ্রয় দিতে পারি, এটাকে যদি আমরা ঠিকঠাকভাবে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে প্রাপ্তির জায়গাটা, যে সম্পূর্ণতার জায়গাটা, সেটা কিন্তু আমরা ঠিকভাবে খুঁজে পাবো। জগতের এই দুই বিপরীত নীতির মিলন দেখা যাইতেছে। ফলত নিজেকে যদি পূর্ণ করিয়া না সঞ্চিত করি, তবে নিজেকে পূর্ণরূপে দান করিব কি করিয়া? অর্থাৎ ওই সেই টিচার স্টুডেন্টের রেসপেক্টে বলি, স্টুডেন্টের তরফে অনেক কিছু, অনেক প্রশ্নের উত্তর না জানলেও চলে, কিন্তু টিচিং প্রফেশনে বা টিচার হওয়ার পরে কিন্তু অবশ্যই তোমাকে সেই পয়েন্টসগুলো জানতে হবে, সমস্ত দিকগুলো তোমাকে শিখতে হবে। কারণ টিচারের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি যদি বলি আমি এই উত্তরটা জানি না, তাহলে কিন্তু সেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল হবে না। তো সেক্ষেত্রে এখানে প্রথম যে এই লাইনটা যেটা বলছে, যে ফলত নিজেকে যদি পূর্ণ করিয়া না সঞ্চিত করি, অর্থাৎ আমার ইনফরমেশন যদি আমি নিজের মধ্যে সঠিকভাবে গ্রহণ করতে না পারি, আমি যদি সঞ্চয় করতে না পারি, তবে নিজেকে পূর্ণরূপে দান করিব কি করিয়া? অর্থাৎ আমি কি করলাম, আমি একটা টিভিতে আমি একটা, ধরে নেওয়া যাক, রান্নার রেসিপি দেখছি, রেসিপি দেখতে তো বাকিটা তো আমি জানি বলে যদি মাঝপথে বন্ধ করে দিই, তাহলে কিন্তু আমি যখন সেটা করতে যাব প্র্যাকটিক্যালি, সেটা কিন্তু আমি সম্পূর্ণভাবে সঠিকভাবে, সঠিক অর্থে সেটাকে কিন্তু আমি করে নাও উঠতে পারি। তো সেটাই বলছি, যতক্ষণ না আমি নিজেকে সম্পূর্ণরূপে নিজের মধ্যে সঞ্চিত করব কোনো ভাবনা, কোনো জ্ঞান, কোনো চিন্তা, ততক্ষণ কিন্তু আমি সেটাকে তুলে ধরতে
সক্ষম হব না। সে কতটুকু দান হইবে, যত বড় অহংকার, খুব ইম্পর্টেন্ট লাইন এখানে, যত বড় অহংকার তাহা বিসর্জন করিয়া তত বড় প্রেম। অর্থাৎ যত নেগেটিভিটি আমাদের মধ্যে বেশি আছে সেইটা ত্যাগ করলে যতটা আমরা নিজেদেরকে প্রতিষ্ঠা দিতে পারি, নিজেদেরকে একটা উচ্চ পর্যায়ে তুলে নিয়ে যেতে পারি, সেটা আর কোনোভাবে সম্ভব নয়। জাস্ট ফর এক্সাম্পল আমি বলতে পারি, ধরো বীজ থেকে যখন অঙ্কুরোদ্গম হয়, ওই ত্যাগের মাধ্যমেই কিন্তু তার উন্নতিটা সম্ভব হয়। বীজের যে আবরণটা থাকে সেটাকে ফাটিয়ে ত্যাগ করে বেরিয়ে আসে অঙ্কুর, এবং সেটা থেকেই ধীরে 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 সে কিন্তু বিশাল মহিরুহে নিজেকে রূপান্তরিত করে। তাহলে এইটা ত্যাগের মাধ্যমে হয়। মানুষের জীবনকে যদি আমরা এই ত্যাগের মাধ্যমেই সংযুক্ত করে নিই বা সম্পৃক্ত করে নিই, তাহলে কিন্তু আমাদের প্রাপ্তির মাত্রা বা আমাদের সাফল্যের মাত্রাটা অনায়াসে আমাদের কাছে, আমাদের সেই পথটা সুগম হবে। তো এটার আমরা উত্তর কি পাবো একটু দেখে নেওয়া যাক। উত্তরটা আমরা এরকম পাচ্ছি, শিরোনাম, যদিও শিরোনাম কথাটা আমি এখানে উল্লেখ করেছি, উত্তরপত্রের শিরোনামের প্রয়োজন পড়বে না, আর পুরোটাই গ্রিডেড পেপারে থাকবে। আমি এটা মেনশন করি না আলাদা করে, কারণ গ্রিডে দেখতে একটু অসুবিধে হয়, মানে দৃষ্টিনন্দন নয় ব্যাপারটা। তো পরীক্ষার সময় তোমরা তো গ্রিডেড পেপারেই লিখবে। তবে আমার সাজেশন হলো অবশ্যই কিন্তু সবাই একটা করে রাফ ওয়ার্ক করে নেবে, তারপরে ফাইনালাইজ যখন হবে, মোটামুটি তুমি স্যাঙ্গুইন যে এর বাইরে আমি আর যাবো না, তখনই কিন্তু তুমি ফাইনাল গ্রিড পেপারে লিখবে। তো আনসার কি হতে পারে? স্বাতন্ত্র এবং সামঞ্জস্য, এই দুই বিপরীত ধারা একত্র মিলনেই সৃষ্টির কাজ অব্যাহত থাকে। ভোগের মধ্যে দিয়েই তিতিক্ষা জন্মে, ক্ষমা করার ইচ্ছা। স্বাতন্ত্র মিলনের পূর্ণতাই মানুষকে সার্থক করে তোলে। মানুষ অহংকার ত্যাগ করেই আনন্দ লাভ করতে সমর্থ হয়। বারবারই মনে রেখো, সারাংশে কিন্তু মূল বক্তব্যটাকে এক্সট্র্যাক্ট করা, ওই সেই 3D ছবি দেখার মতো মূল বক্তব্যটাকে এক্সট্র্যাক্ট যদি আমরা সঠিক অর্থে করতে না পারি, তাহলে কিন্তু সারাংশটা নম্বর কমে যাওয়ার একটা প্রবণতা বা সম্ভাবনা থেকেই যাচ্ছে। এগোনো যাক। পরের টেক্সটটা কি রয়েছে? মানুষ দুই রকম করে নিজের মহত্ব উপলব্ধি করে, এক স্বাতন্ত্র্যের মধ্যে আর এক মিলনের মধ্যে, এক ভোগের দ্বারা, অন্য এক যোগের দ্বারা। ভারতবর্ষ স্বভাবতই শেষের পথ অবলম্বন করেছে। ধরে নেওয়া যাক এই যে যোগের দ্বারা আর ভোগের দ্বারা। ভোগ মানে কি? ভোগ মানে হচ্ছে কোনো একটা কিছুর উদ্বৃত্ততা আমাদের জীবনে যখন আসে তখন তা ভোগ হয়। ধরো আমি বিরিয়ানি খেতে পছন্দ করি, তো আমি যদি 8 বেলা 10 বেলা করে রোজ বিরিয়ানি খাই, বেশি দিন নয়, মাত্র 7 দিন, হয় আমাকে হাসপাতালে ভর্তি হবে, না হয় আমি বৈরাগী হয়ে হিমালয়ে চলে যাব, মাঝামাঝি কোনো কিছু আর থাকবে না। তার মানে এই বিরিয়ানির প্রতি ভালো লাগাটা বিতৃষ্ণা পরিণত হবে। তো এখানে বলা হচ্ছে যে, মানে খুব সোজা উদাহরণ দিতে গেলে, পাশ্চাত্য সভ্যতায় কিন্তু ভোগের মাধ্যমেই ত্যাগ শেখানো হয়। অর্থাৎ কোনো একটা জিনিস যেটা খুব খুব তোমার পছন্দের, সেটা বারবার বারবার বেশি বেশি করে দিয়ে তার প্রতি তোমার বিতৃষ্ণা জন্মিয়ে দিয়ে তোমার সেইখান থেকে মুক্তি ঘটানো হলো। কিন্তু ভারতবর্ষ তো আমরা ভোগে বিশ্বাসী নই, আমরা ত্যাগে বিশ্বাসী। তাই এখানে বলা হয়েছে স্বভাবতই শেষের পথ অবলম্বন করেছে। এই জন্যই দেখতে পাই যেখানে প্রকৃতির সঙ্গে কোনো বিশেষ সৌন্দর্য বা মহিমার আবির্ভাব, সেখানেই ভারতবর্ষের তীর্থস্থান। খুব ইম্পর্টেন্ট লাইন, ভারতবর্ষের তীর্থস্থান। অর্থাৎ প্রকৃতির মধ্য দিয়ে, কারণ প্রকৃতি আমাদের মধ্যে এই ত্যাগের মানসিকতা তৈরি করায়, প্রকৃতি আমাদের মধ্যে নতুন করে জীবজগতের সাথে বলো, পৃথিবীর সাথে বলো, একটা সংযুক্তকরণের প্রক্রিয়াকে নতুন করে গঠন করে। তো সেই জায়গাটা লেখক এখানে তুলে ধরতে চাইছেন। ভারতবর্ষের বলছেন যে যেখানেই প্রকৃতির সাথে একটা যোগসূত্র সম্পর্ক তৈরি হওয়ার সুযোগ রয়েছে, সেইখানেই ভারতবর্ষের তীর্থস্থান। সবার চিত্তের সঙ্গে বিশ্ব প্রকৃতির মিলন যেখানে স্বভাবতই ঘটতে পারে, সেই স্থানটিকে ভারতবর্ষ পবিত্র তীর্থ বলে জেনেছে। এটা কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেটাকে তীর্থস্থান হয়েছে, কারণ সেখানে ওই প্রকৃতির কাছে থাকলে মানুষের মধ্যে একটা ইতিবাচক প্রবণতা কাজ করে, যার ফলে সে নেগেটিভ দিক থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে পারে, সরিয়ে নিতে পারে। তো যত আমাদের সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন ধর্মের যে পবিত্র স্থানগুলো রয়েছে, তীর্থস্থানগুলো রয়েছে, সবই কিন্তু, সব কিছুর সাথে কিন্তু প্রকৃতির একটা নিবিড় যোগ আমরা দেখতে পাই। এ সকল জায়গায় মানুষের প্রয়োজনের কোনো উপকরণ নেই। এখানে চাষও চলে না, বাসও চলে না। খুব ইম্পর্টেন্ট দুটো কথা এখানে রয়েছে, যদিও এটাকে আমরা আনসারের মধ্যে আনবো না, কারণ এটা উদাহরণ হিসেবে বলছে। চাষও চলে না, বাসও চলে না। চাষ মানে যেটা জীবন ধারণের জন্য, খাবার সংগ্রহের জন্য আমাদের প্রয়োজন রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের মানে 3টে মোস্ট ইম্পর্টেন্ট প্রয়োজনের, যেরকম খাদ্য, বস্ত্র, বাসস্থান। তো বাসস্থান রয়েছে। তো তীর্থস্থানে কিন্তু আমরা চাষও করি না, অর্থাৎ শুধুমাত্র আমাদের উদ্দেশ্য জীবন চরিতার্থ করার জন্যে যে মানসিকতার প্রয়োজন রয়েছে বা যে কাজকর্মগুলোর প্রয়োজন রয়েছে, সেগুলোকে কিন্তু আমরা তীর্থস্থানে কোনোভাবেই আশ্রয় দিই না বা প্রশ্রয় দিই না। এখানে পণ্য সামগ্রীর আয়োজন নিয়ে, এখানে রাজার রাজধানী নয়, অন্তত সেই সমস্তই এখানে মুখ্য নয়। এখানে নিখিল প্রকৃতির সঙ্গে মানুষ আপনার যোগ উপলব্ধি করে আত্মাকে স্বর্গ বৃহৎ বলে জানে।
অর্থাৎ প্রকৃতি সেই বিশ্ব মানবতা, সেই বিশ্বের একটা একটা ভার্সনেস, একটা বিরাট একটা পরিধির সাথে মানুষ নিজের আত্মাকে সংযুক্ত করে, এবং এই আত্মাকে সংযুক্ত করার মধ্য দিয়েই কিন্তু তার উত্তরণ ঘটে। যদি তার মনে হয় যে আমি ঈশ্বর লাভ করতে চাইছি, যে কোনো ধর্মেই হোক না কেন, সে কিন্তু প্রকৃতির মধ্যে অবস্থান করার মাধ্যমেই সেটা হয়। এবং তীর্থস্থানগুলো এই কারণের জন্যই আমরা দেখেছি যে প্রকৃতির মধ্যেই বেশি থাকে। এখানে প্রকৃতিকে নিজের প্রয়োজন সাধনের ক্ষেত্র বলে মানুষ জানে না, এটা ক্ষেত্র হবে, যাই হোক, ক্ষেত্র বলে মানুষ জানে না, তাকে আত্মার উপলব্ধি সাধনের ক্ষেত্র বলেই মানুষ অনুভব করে। এই জন্যই তা পুণ্যস্থান। অর্থাৎ প্রয়োজন সাধনের ক্ষেত্র বলে মানুষ জানে না, তাকে আত্মার উপলব্ধি সাধনের ক্ষেত্র বলে। অর্থাৎ প্রকৃতির কাছ থেকে তো আমরা যা কিছু আমরা লাভ করছি সবই প্রকৃতির কাছ থেকে লাভ করছি। তো এই প্রকৃতির কাছ থেকে লাভের মধ্য দিয়ে যে ইনফরমেশনগুলো আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, শুধু সেটাকেই যদি উপজীব্য করে আমরা এগোই, তাহলে কিন্তু সেই পজিটিভ একটা ইতিবাচক ভাইব কিন্তু আমাদের ভাবনার মধ্যে আসবে না। কিন্তু তা না করে, শুধু সেটা না করে, তাকে আত্মার উপলব্ধি সাধনের ক্ষেত্র বলে, অর্থাৎ কিনা আমরা যদি প্রকৃতিকে আমাদের ওই ঈশ্বরের কাছে পৌঁছানোর যে একটা ওয়ে আউট বা একটা পন্থা, একটা পথ হিসেবে কল্পনা করতে পারি, তাহলে আমাদের প্রাপ্তির জায়গাটা বা তাহলে আমাদের উত্তরণের জায়গাটা বা পথটা অনেক বেশি সুগম হবে। আমরা চলে আসবো আনসারে, কি বলছে দেখা যাক। মিলনে আত্মোপলব্ধি। একা ভোগের মধ্যে অনেকে জীবনের সার্থকতা খুঁজে পায়, আবার অনেকে মিলনের মধ্যেই খুঁজে পায় নিজের মহত্বকে। ভারতীয় জীবনের লক্ষ্য সেই দ্বিতীয় পথে চলা। তাই সুপ্রাচীন কাল থেকে ভারত মিলনের মধ্য দিয়ে যোগ সাধনা করে চলেছে। প্রাকৃতিক সৌন্দর্যকেই সে বিশ্ব হৃদয়ের মিলনস্থান হিসেবে তীর্থে পরিণত করেছে, কারণ সেখানেই আত্মোপলব্ধি ঘটা সম্ভব। অর্থাৎ লেখক বলতে চাইছেন, বা আমরা এটাকে ছোট করে এই ভাবনাটা আনছি, যে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য বিশ্ব হৃদয়ের মিলনস্থান হিসেবে তীর্থে পরিণত করা গেছে, সেখানেই একজন ব্যক্তি আত্মোপলব্ধির একটা সুগম পথ খুঁজে পাচ্ছে। এগোনো যাক। বর্তমান সভ্যতায় দেখি এক জায়গায় একদল মানুষ অন্ন উৎপাদনের চেষ্টায় নিজের সমস্ত শক্তি নিয়োগ করছে। ইনফরমেটিভ এটা। আমরা দু ধরনের পাই। আগের যে দুটো করলাম সে দুটো হচ্ছে কি বেশ একটু তথ্যভিত্তিক বা তত্ত্বভিত্তিক রাদার বলা চলে, আর এটা হচ্ছে একটু তথ্যভিত্তিক, একটু ইনফরমেশন রয়েছে। কি ইনফরমেশন রয়েছে? বর্তমান সভ্যতায় দেখি এক জায়গায় একদল মানুষ অন্ন উৎপাদনের চেষ্টা নিজের সমস্ত শক্তি নিয়োগ করছে, আর এক জায়গায় আরেক দল মানুষ স্বতন্ত্র থেকে সেই অন্নে প্রাণ ধারণ করে চলেছে। তাহলে ইনফরমেশন এটা 1 নম্বর, আর এটা হচ্ছে 2 নম্বর ইনফরমেশন। চাঁদের এক পিঠে যেমন অন্ধকার অন্য পিঠে আলো, এও তো সেই রকম। তাহলে এই পার্টটা, চাঁদের এক পিঠে অন্ধকার অন্য পিঠে আলো, এ তো সেই রকম, এটা কিন্তু আমরা বুঝতেই পারছি এটা উদাহরণটাকে আমরা একদম বাদ দিয়ে দেবো। একদিকে দৈন্য মানুষকে পশু করে রেখেছে, অন্যদিকে ধনের সন্ধান, ধনের অভিমান, ভোগবিলাস সাধনের প্রয়াসে মানুষ উন্মত্ত। এটাও ইনফরমেশন। তাহলে আমরা 3-4 হিসেবে দিতে পারি, 3 আর 4 দিতে পারি। অম্লের উৎপাদন হয়, এটা অন্ন হবে। অন্নের উৎপাদন হয় পল্লীতে, আর অর্থের সংগ্রহ চলে নগরে। অর্থ উপার্জনের সুযোগ এবং উপকরণ যেখানেই কেন্দ্রীভূত, স্বভাবত আরাম, আরোগ্য, আমোদ ও শিক্ষার ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠিত হয়ে অল্প সংখ্যক লোককে ঐশ্বর্যের আশ্রয় দান করে। তো ঘটনা হচ্ছে অন্নর উৎপাদন পল্লীতে হচ্ছে। অন্ন মানে হচ্ছে খাদ্য, এখানে জাস্ট অন্ন হিসেবে বলা রয়েছে, এটা খাদ্য হিসেবে আমরা বলবো। তো আমরা অন্ন বলে মেনশন করবো না, কারণ এটাও উদাহরণ হিসেবে আমরা পাচ্ছি। তো অন্নের উৎপাদন পল্লীতে হয়, এবং সেটা ভোগ সামগ্রী হচ্ছে কোথায়? ভোগ সামগ্রী হচ্ছে শহরে। তাহলে এই যে অন্নের উৎপাদন পল্লীতে হয়ে সামগ্রী, ভোগ সামগ্রী বা ভোগটা হচ্ছে শহরে, এটা কি সবসময় গ্রাহ্য বা এটা কি গ্রহণীয়? তো উত্তর হচ্ছে না, এটা গ্রহণীয় নয়। স্বভাবত আরাম, আরোগ্য, আমোদ ও শিক্ষার ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠিত হয়ে অল্প সংখ্যক লোককে ঐশ্বর্যের আশ্রয় দান করে। তার মানে এখানে কি হচ্ছে, যে আমাদের যে সম্পদটা রয়েছে সেই সম্পদটা কিন্তু সুষম বন্টনের মধ্য দিয়ে যাচ্ছে না, সেটা কিন্তু একটা বৈষম্যের আকার ধারণ করছে। তো এই সুষম বন্টন যদি হতো, যদি শহর এবং গ্রামের মধ্যে ভাবনার একটা যৌক্তিকতা থাকতো, একটা সংযুক্তিকরণ থাকতো, তাহলে কিন্তু আমাদের এই যে বিষয়টা, এই যে একটা বিষম একটা পরিবেশ তৈরি হচ্ছে, সেটা থেকে আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই মুক্ত হতে পারতাম। তো এটাতে আমরা একটু এগোই। এটাতে কি হতে পারে? শিরোনাম আমরা দিয়েছি বৈষম্য। বর্তমান সভ্যতায় দেখি অর্থবন্টন ব্যবস্থার অশুভ বৈষম্যে একদল মানুষ প্রাণান্ত পরিশ্রম করছে। তাহলে ইনফরমেশন 1। অন্য দল বিনা শ্রমে ভোগ করছে সেই শ্রমলব্ধ সম্পদ। তাহলে ইনফরমেশন 2। পল্লী ও নগরের দিকে তাকালেই স্পষ্ট হয়ে ওঠে এই বৈষম্য। পল্লী আর নগরের উল্লেখ রয়েছে। তাহলে আমরা যদি আগের পেজটা আরেকবার একটু যাই, তাহলে এখানে দেখে নেবো, এইখানে দেখো রয়েছে পল্লী, তাহলে এটা হচ্ছে ইনফরমেশন, এটা হচ্ছে 1, এটা হচ্ছে আর নগরে, তাহলে এটা হলো 2। তাহলে এই পল্লী এবং নগরের যে ইনফরমেশন রয়েছে সেটাকে কিন্তু আমরা এখানে উল্লেখ করব, কারণ সেটা কিন্তু উদাহরণ নয়, প্রসঙ্গ।
ঠিক আছে, পল্লী আর নগরের প্রসঙ্গটা এখানে ধর আমরা পেলাম। পল্লী ও নগরের দিকে তাকালেই স্পষ্ট হয়ে ওঠে এই বৈষম্য। পল্লীবাসী প্রাণান্তকর পরিশ্রমে ফসল ফলাচ্ছে। দেখো এখানে আমরা বুঝতেই পারছি ওখানে অন্ন ছিল, ঠিক আছে। তো কথা হচ্ছে অন্ন বলাটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে এখানে ফসলের প্রয়োজনে বা ফসলের পরিপ্রেক্ষিতে কথাটা বলা হচ্ছে। তো প্রাণান্তকর পরিশ্রমে ফসল ফলাচ্ছে, অথচ তা ভোগ করছে নগরবাসী। এই ব্যবস্থা দেশের সামগ্রিক কল্যাণের পক্ষে শুভপ্রদ নয় বলেই ক্রমশ দুর্বল হয়ে পড়ছে দেশের মূল ভিত্তিভূমি। তো শেষটায় যেটা বলছে, আগেরটা আমরা একটু দেখে নিই। অল্প সংখ্যক লোককে ঐশ্বর্যের আশ্রয় দান করছে। এই যে ইনফরমেশনটা দিচ্ছে, ঐশ্বর্যের আশ্রয় দান করছে, তার মানে কি একটা তুলনামূলক আলোচনার মধ্যে একটা দোলাচলতা চলে আসছে, একটা আপ ডাউন হয়ে যাচ্ছে। এই আপ ডাউন জায়গাটা কিন্তু কখনোই অ্যাকসেপ্টেবল হবে না। তো সেটাই এখানে বলা হচ্ছে এবং শেষে এইটাই আমরা উত্তরের ক্ষেত্রে পাচ্ছি। অথচ তা ভোগ করছে নগরবাসী। এই ব্যবস্থা দেশের সামগ্রিক কল্যাণের পক্ষে শুভপ্রদ নয় বলেই ক্রমশ দুর্বল হয়ে পড়ছে দেশের মূল ভিত্তিভূমি। দেখো আবারও সকলকে আমি বলি যে আমরা যখন কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব বা করছি, তখন যেন একমুখী চিন্তার দিকে আমরা এগোতে পারি। কখনোই এরকমটা যেন না হয় যে আমি লিখছি কিন্তু কি লিখছি ঠিক স্পষ্ট নয়। যদি সেটা হয় তাহলে দেখবে ভীষণভাবে না, ওই সারাংশের ক্ষেত্রে বিশেষত টেক্সটের লাইনগুলো পরপর এসে যাবে, একটাও শব্দ ইম্পর্টেন্ট নয় বলে বাদ দিতে তুমি পারবে না। ভীষণ একটা মানে দোলাচলতা চলে আসবে, লেখার মধ্যে না সেই বাঁধনির অভাব দেখা দেবে। তো সেটা কিন্তু কখনোই করা যাবে না। সবসময় মনে রেখো, আমরা যখন সারাংশ করব, খুব জরুরি হচ্ছে 1/3 করতে হবে। একদম গুনে নেবে 1 2 3 4 করে, যদিও 5-7টা শব্দ আমরা কম বেশি করে থাকি, এটা যেমন করবে। অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ড পয়েন্টটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, দেখতে হবে যে আমরা যেন সাধুচলিত গুলিয়ে না পেলি, তাহলে কিন্তু খুব ভুল হয়ে যাবে। থার্ড পয়েন্ট যেটা হচ্ছে যে আমরা উদাহরণগুলোকে ধরে বাদ দেবো। কোনোভাবেই উদাহরণকে কিন্তু কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। যদি আমরা উদাহরণকে প্রশ্রয় দিই, তাহলে কিন্তু সারাংশের যে মূল নীতি বা মূল নিয়ম, সেটা থেকে আমরা বিচ্যুত হব। এবং ফোর্থ পয়েন্ট খুব জরুরি, যেটা শিরোনাম কিন্তু অবশ্যই দিতে হবে। সারাংশ যদি আমরা শিরোনাম না দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। মোটামুটি 5 নম্বর শিরোনামের জন্য ধরা থাকে। তো শিরোনাম যদি না দাও, তুমি যা পেতে তার থেকে 5 মাইনাস করে তোমার কাউন্টিং শুরু হবে। সেই জন্য শিরোনামটা দিতে হবে। এবং এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, শিরোনামটা চেষ্টা করবে 2 থেকে 3টে শব্দের মধ্যে দিয়ে, যদিও 5টা অবধি মোটামুটি দেওয়া যায়, তবুও আমি বলবো 2 থেকে 3টে শব্দের মধ্যে আমরা শিরোনাম দেবো। এবং সবসময় খেয়াল রাখবো শিরোনাম দেওয়ার ক্ষেত্রে শিরোনামের সাথে যেন লেখাটা সামঞ্জস্যপূর্ণ হয়। এবং ছোট্ট একটা বিষয় তোমাদের কাছে আমি স্পষ্ট করে দিই যে শিরোনামের শব্দ যদি খুঁজে না পাও, টেক্সটের শব্দ কিন্তু শিরোনামে অ্যালাউড। খেয়াল থাকে যেন সেই শব্দটা, আবারও বলছি, যেন মানানসই হয়, তবে তোমার সারাংশটা ভালো হবে। মনে রেখো, এই ধরনের বিষয়গুলো কিন্তু ভীষণ অনুশীলন প্রয়োজন, অভ্যেস করা প্রয়োজন। সামনে হয়তো প্রিলি পরীক্ষা রয়েছে, তোমরা হয়তো প্রিলির পড়াশুনো করছো, কিন্তু তার সাথে সাথে অবশ্যই অন্তত সপ্তাহে 2 দিন থেকে 3 দিন তোমরা বাংলাটা একটু চর্চা করো। বাংলার বিভিন্ন ক্লাসগুলোকে তোমরা একটু ফলো করো। গ্রামারের ক্লাসগুলো অবশ্যই ফলো করা প্রয়োজন, কারণ গ্রামারের ক্লাসগুলোতে কী হয়, ভুলচুক যেগুলি আমাদের লেখার মধ্যে আসতে পারে সেগুলো সম্পর্কে সচেতন হওয়া যায়। এবং তার সাথে সাথে আমরা যে ক্লাসগুলো করছি ডেসক্রিপটিভ পার্টের, যে সারাংশ, বঙ্গানুবাদ, বোধ পরীক্ষণ, প্রতিবেদন বা চিঠির, সেগুলো তোমরা অবশ্যই করো। নতুন টপিকগুলোকে বাছো। কমেন্ট সেকশনে গিয়ে তোমরা বারবার করে লেখো যে নতুন টপিক যেগুলো তোমরা পাচ্ছ সেগুলো কতটা যুক্তিসঙ্গত, বা তোমরা জানতে চাও যে কতটা সেটা যুক্তিসঙ্গত। যদি কোনো টপিকে বুঝতে অসুবিধে হয় তাহলে সেটাও তোমরা কমেন্ট সেকশনে গিয়ে জানাও। তাহলে আগামী ক্লাসগুলোতে আমরা সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের অসুবিধাটা অনেকটাই কাটে। এবং মনে রেখো, কোনো টপিক কিন্তু ডেভেলপ করার ক্ষেত্রে পয়েন্টের থাকাটা বা পয়েন্ট জানাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। আমি আশাবাদী তোমরা ভালো করে পড়াশুনো করছো, আগামী দিনে আরও ভালো করে পড়াশুনো করবে। খুব রিসেন্টলি 2021 সালের যে আমাদের মেনের রেজাল্ট সেটা বেরিয়েছে। বেশ কিছু ছাত্রছাত্রী তাদের সাফল্যের পথে আর এক কদম এগোলো। আমরা আশাবাদী আগামী দিনে এই একই যজ্ঞে, একই যাত্রায় তোমরাও সামিল হতে পারবে। আমি আশা রাখি নেক্সট ক্লাসে একই রকম মনোনিবেশ করে তোমরা পড়াশুনো করবে। আবার আমার সাথে দেখা হবে বা আমাদের এই ক্লাসে আমরা ফিরে আসবো নেক্সট দিন। সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়াশুনো করো। রাইস সব সময় তোমাদের পাশে আছে।